আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সমস্ত রকম উপেক্ষা করে একটা ইলেকশন হচ্ছে। ইলেকশন না বলে এটাকে সিলেকশন বলা যায়, কারণ দুটো পার্টির মধ্যে একটা লড়াই চলছে, বিএনপি এবং জামাত। জামাতের সঙ্গে জুড়ে রয়েছে এনসিপি। ইউনূসের ইচ্ছা জামাত জিতে আসুক, তার জন্য তিনি একটা গণভোট করছেন। সেখানে হ্যাঁ এর জন্য তিনি সরকারি প্রচার মাধ্যমকে পুরোপুরি কাজে লাগিয়ে দিয়েছেন এবং সব দলকে একেবারে মাঠে নামিয়ে দিয়েছেন, মানে জামাত এনসিপি কে মাঠে নামিয়ে দিয়েছেন। এখন প্রথম দিকে তারেক রহমান হ্যাঁ এর পক্ষে চাপ দিয়ে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিলেন। পরবর্তীকালে তিনি এ ব্যাপারে কিন্তু চুপ করে যান, তিনি আর কোনো কথা বলেননি। এখন ব্যাপারটা হচ্ছে, ভারতের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অংশগ্রহণ, সর্বাত্মক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং সেই মতো সমস্ত দেশ কিন্তু এক সুরে গাইছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। কিন্তু সমস্ত দেশ, সমস্ত বিশ্বকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের জেদ বহাল রাখার জন্য, নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, কেন ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, মানে থাকার তার প্রসঙ্গ আসছে, তাই পরে আসছি, তিনি একটা সিলেকশন করছেন, ইলেকশন নয় সিলেকশন। সেখানে জামাতকে তিনি নিয়ে এলে জামাতের থেকে প্রধানমন্ত্রী করে তিনি রাষ্ট্রপতি হবেন, এরকম একটা তার মনের গোপন ইচ্ছে আছে। আমি বলেছিলাম বহু আগে, দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। অনেক সময় আমিও ভুলভাল বলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী যে ইউনূস গেল বলে। কিন্তু ইউনূস যাওয়ার পাত্র নয়। ইউনূস কিন্তু ওই চেয়ারে আমৃত্য বসে থাকার একটা ফন্দি আঁটছেন। এই যে জামাত, ধরে নিন জামাত ইলেকশনে জিতে এলো, বিএনপি কি ছাড়বে? বিএনপি ছাড়বে না। এত বছর বাদে ক্ষমতার কাছাকাছি এসে বিএনপি কি হাত থেকে ট্রফিটা ছেড়ে দেবে? আর জামাত জানে যে আমি কোনোদিনও আর এই সুবর্ণ সুযোগ পাবো না। তো এই সুবর্ণ সুযোগ যেটা আমার সামনে এসছে, সেটাকে আমায় ধরতেই হবে। ফলে দুপক্ষের মধ্যে একটা কঠিন লড়াই হবে। এই লড়াইয়ে আওয়ামী লীগের কি হবে? দেখুন, আওয়ামী লীগের হচ্ছে এক্সিস্টেন্সের প্রশ্ন। কিছু লোক তো পালিয়ে আছেন, যারা যারা আছেন তারা গ্রামাঞ্চলের মানুষ বেশি। এখন শহরে ম্যান টু ম্যান মার্কিং হয় না, করা যায় না, সম্ভব না। কিন্তু গ্রামাঞ্চলে ম্যান টু ম্যান মানে মার্কিং করে চলা হয়। ওই ফুটবলে ম্যান টু ম্যান মার্কিং যেটা আছে না, ওই ভোটের বাজারেও কিন্তু হয়। কোন বাড়ি থেকে ভোট দিতে গেল কে গেল না, সব কিন্তু হিসেব করা হয়। সুতরাং তারা এক্সিস্টেন্সের জন্য হয়তো ভোট দিতে যাবেন, সম্ভবত তারা ওই গণভোটে নাই ভোট দেবেন এবং যে যার এলাকা অনুযায়ী বাঁচার জন্য কেউ বিএনপি, কেউ জামাতকে ভোট দিতে পারেন। এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, ঠিকও হতে পারি। এখন তাদের যা অবস্থা, আমি যদি এই অবস্থার মধ্যে পড়তাম, আমিও হয়তো সেটাই করতাম। কারণ আমার কাছে পরিবার আগে, নিজের প্রাণ আগে। যা হারিয়েছি তো হারিয়েছি, যেটুকু আছে সেটুকু তো থাক, পরে যা হবে দেখা যাবে। এখন যখন যে এই ভোটে যে হারবে, ক্ষমতার কাছাকাছি গিয়েও যে মেডেলটা পাবে না বা ট্রফিটা পাবে না, সে কিন্তু অপর পক্ষকে ছাড়বে না। অপর পক্ষকে একেবারে
তুলোধনা করতে চাইবে। আমি যে আপনাদেরকে বহুদিন আগে বলেছিলাম, আমি বরাবরই বলছি ভোট হবে না, ইলেকশন হবে না। ইলেকশন কিন্তু হচ্ছে না, সিলেকশন হচ্ছে, এটাকে বলুন সিলেকশন। তো যাই হোক, এই সিলেকশনে ইউনূস যাকে বেছে নেবেন, এখন বেছে নেওয়ার ব্যাপারেও কিন্তু অনেক কিন্তু জিজ্ঞাসা রয়েছে। আগেই উনি গিয়ে রেখে দিয়েছেন যে ফল প্রকাশে কিন্তু দেরি হতে পারে। তার মানে ইলেকশনে যে রিগিং গুলো হবে, আপনাদের ভাষায় ইঞ্জিনিয়ারিং যেগুলো হবে, সেইগুলো যদি দেখা যায় নায়ের পক্ষে যদি হয়, তাহলে পক্ষে এই ইউনূসের কাছে সেটা বিপদের কারণ হয়ে যাবে। ইউনূসের অবস্থা খারাপ হবে। তার কারণ আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আর যদি হ্যাঁ হয়, সেখানে যদি বিএনপি এবং ভোটে যদি বিএনপি জেতে, তাহলে ইউনূসের কপালে অনেক দুঃখ আছে। আর জামাতকে যদি নিয়ে আসতে পারেন কোন রকমে, তাহলে উনি সেফ। কিন্তু 180 দিনের আগে উনি ক্ষমতা ছাড়বেন না, উনি বলে দিয়েছেন। ওই জন্যই উনি জাপান সফর না কোন সফরের একটা প্ল্যান করে রেখে দিয়েছেন। কারণ উনি তো থাকবেন এই 6 মাসটা, এবার কত মাসে গিয়ে দাঁড়ায় সেটা দেখবেন। এবার আসি যে ভোট পর্ব মিটে যাওয়ার পর দেখবেন, আমি যেটা বলেছিলাম, একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। একটা বিএনপি আর জামাতের মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। এ বলবে ভোট রিগিং করেছে, ও বলবে ভোট রিগিং করেছে। ভোটটা শেষ হতে দিন, তাহলেই দেখতে পাবেন। আমি বহুদিন আগে থেকে বলছিলাম যে দূর থেকে বসে গ্যালারিতে বসে খেলা দেখুন, খেলা দেখুন, কিন্তু খেলা দেখার সময় হয়ে গেছে। এরা নিজেরা মারপিট করে মরবে। কিন্তু ভারত কি করবে? ভারত এতদিন ধরে শুধু চুপটি করে অপেক্ষা করছিল। আমি বারবার বলেছি, ভারত চাইছে ভোটটা হয়ে যাক, নির্বাচনটা কি হয় দেখা যাক। নির্বাচন যখন প্রহসনে দাঁড়িয়ে গেছে এবং আওয়ামী লীগের অন্তর্ভুক্তি যখন হয়নি, ভারতের একটাই অনুরোধ ছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটা যখন হয়নি, নরেন্দ্র মোদী কিন্তু উপেক্ষা হলেন না। এমন কেউ নেই বিশ্বে তাকে উপেক্ষা করেছে, তিনি তার জবাব দেননি। সুতরাং ইউনূসের কপালে কিন্তু এই উপেক্ষার উপযুক্ত জবাব কিন্তু অপেক্ষা করছে। এখন সময় বলে দেবে কবে, কিভাবে এবং কোন প্রকারে। আর কখনোই আশা করবেন না যে 3-4 দিনের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যাবে, অথবা প্ল্যান বি প্ল্যান সি যে কোনো একটা আরম্ভ হয়ে যাবে। সময় লাগবে। নরেন্দ্র মোদী সময় নেন, কিন্তু যা করেন পাকাপোক্ত করেন। আজ 9 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ করে তিনি 18% নিয়ে এসছেন, যেটা এখনো নেগোসিয়েশন চলছে। আমি বরাবর বলে যাচ্ছি, ওটা 12 থেকে 15% নামবে, এখনো বলছি। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী সেই জায়গায় নিয়ে আসবেন। আর আপনাদের ইউনূস কি করলেন? ইউনূস তিনি একেবারে পায়ে পড়ে তিনি একটা গোপন একটা এগ্রিমেন্ট করলেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর আমাদের যে এগ্রিমেন্ট হচ্ছে, আমরা তো পরিষ্কার জনগণের সামনে তুলে দিচ্ছি। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি? ভারত মানে বাংলাদেশকে একেবারে পথে বসিয়ে একেবারে কলোনি বানিয়ে দিচ্ছে আমেরিকার। আমার গায়ে শুনুন কি কি আছে ওই এগ্রিমেন্টের মধ্যে। আপনার ভুট্টা নিতে হবে, চাল নিতে হবে, গম নিতে হবে, চিনি নিতে হবে, সয়াবিন নিতে হবে, এবং যে ধানের বীজ, মডিফাইড ধানের বীজ আপনাদেরকে বসাতে, চাষিদের বসাতে হবে। এই মডিফাইড ধানের বীজ কি, একবার যদি ওই বীজ আপনি মাটিতে পোতেন, ওই বীজের থেকে কিন্তু বীজ হয় না। আমাদের যেমনি সাধারণ আমরা যা চাষ করি,
বীজের থেকে আমরা বীজ নিয়ে নিই, বার করে নিই। জেনেটিক্যালি মডিফাইড যে বীজগুলো আছে তাতে কিন্তু আপনাকে প্রতি বছর আপনাকে কিন্তু আমেরিকা থেকে বীজ আনতে হবে। তার মানে আমেরিকার কাছে আপনি দায়বদ্ধ হয়ে গেলেন। আমেরিকা যদি আপনাকে বীজ না দেয় তাহলে আপনার দেশে শস্য ফলবে না। আর যে জমির এখন ওই জেনেটিক্যালি মডিফাইড বীজ যেখানে পুঁতবেন সেটা পুরো যাকে বলে বাংলা ভাষায় বাঁজা জমি হয়ে যাবে। ওখানে আপনি যাই চাষ করুন না কেন সে চাষ হবে না। ধান চাষ তো হবেই না, ভুট্টা চাষও হবে না। এবার এই যখন অবস্থা হবে, আমেরিকা থেকে আনার খরচা এবং এই মডিফাইড জেনেটিক্যালি মডিফাইড যে বীজ এবং ওই গরুর দুধ, মাংসাশী গরুর দুধ যেটা পাঠানো হবে এবং শাকসবজি যা পাঠানো হবে সব কিন্তু আমেরিকার কাছ থেকে নিতে হবে। না চীনের কাছ থেকে নিতে পারবে, না ভারতের কাছ থেকে নিতে পারবে। ভারতের কেউ যাবে আসবে না, ভারত পাঠাবে না। এই যে ভারত $3.5 ট্রিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে করলো, এই আমেরিকার সঙ্গে $3 ট্রিলিয়ন ট্রেড এগ্রিমেন্ট করলো। এছাড়া আপনার কি বলে ব্রিটেনের সঙ্গে হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে, আমাদের কলম্বোর সঙ্গে হয়েছে, রাশিয়ার সঙ্গে হয়েছে, চীনের সঙ্গে হয়েছে, সবার সঙ্গে হয়েছে। ভারতের তো অসুবিধে নেই। বাংলাদেশে কি 10-12 বিলিয়নের মাল গেল কি না গেল ভারতবর্ষে কেউ যায় আসে না। ভারতবর্ষ দিয়ে যাচ্ছিল কেন? যে ঠিক আছে সন্তুষ্ট রাখো যদি কোনো কাজ হয়, কিন্তু যে টেরা সে তো টেরাই। ওর আজন্ম এখানে থাকার একটা খায়েশ জন্মেছে। তো যতক্ষণ না পশ্চাৎ দেশে একটা কঠিন লাথি পড়ছে ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু যাবার বান্দা নন। আর এই একটা নির্বাচনকে ঘিরে যখনই রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার কথা মিলিয়ে নেবেন আজকে, সেটা 1 মাস বাদে হোক 2 মাস বাদে হোক, রক্তক্ষয়ী সংঘর্ষ যখন একটা চরম মাত্রা নেবে তখন দেখবেন ভারতের ভূমিকা। নরেন্দ্র মোদী তখন ওই দেশে ঢুকে কি তাণ্ডব করেন সেই দিন আপনারা নরেন্দ্র মোদীকে চিনবেন। আর ইউনূসের কি হাল হবে সেদিন ইউনূস দেখবে। এখন কাউকে পাত্তা দিচ্ছে না, ওর চোখের সামনে একটা পর্দা এসে গেছে, সেটা হচ্ছে আপনার ক্ষমতার পর্দা। সেই পর্দাকে সে সরাতে পারছে না, তাকে সম্পূর্ণভাবে একটা দুঃস্বপ্ন গ্রাস করে ফেলেছে। সে একটা স্বপ্নের জগতে রয়েছে। এই স্বপ্নের জগৎ থেকে যখন ধাক্কা খেয়ে বেরোবে না তখন ইউনূসের সামনে ফাঁসির দড়িতে ঝুলবে। আমার কথা মিলিয়ে নেবেন, এক বিন্দু বাড়িয়ে আমি বলছি না। আমি তাহলে বলতাম কাল পরশুই হবে, কাল পরশু হবে না, অপেক্ষা করতে হবে আপনাদের। আর গ্যালারিতে বসে খেলা দেখুন, একটা রক্তক্ষয়ী সংগ্রাম আর সামনে আসছে। এটা হতেই হবে, হতেই হবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ইউনূসকে কাঠগড়ায় তুলবে, আর জামাত যদি ক্ষমতায় আসে এতদিন বাদে জামাত তাহলে ইউনূসকে রাষ্ট্রপতি করবে। আর ইউনূস এত তাড়াতাড়ি গদি ছাড়বে না। ইউনূস প্রথমে বলে দিচ্ছে 180 দিন আমার থাকতে হবে, তারপরে সেটা আবার কারণ দেখিয়ে আবার বেশি দিন থাকতে চাইবে। তখনই জামাতের সঙ্গে ইউনূসের গন্ডগোল লাগবে, তখনই দেখবেন একটা সংঘর্ষ আরো বিরাট আকার ধারণ করেছে। প্রতি পরিবারের ভোটের দাম যদি 15,000 টাকা হয় তাহলে গণতন্ত্রের দাম কত? ভোট কি আমাদের অধিকার নাকি কেনা বেচার পণ্য? আমরা আজকে সাহস করে এই প্রশ্নটি তুলতে চাই, কারণ বাংলাদেশের বাংলু মিডিয়া এই প্রশ্নটি তুলবার সাহস রাখে না। আজকে আমি আপনাদের বেশ কিছু প্রমাণ সহ কথা বলবো। ঢাকা 15, এটি মিরপুর কাফরুল অঞ্চল। এখানে নির্বাচন করছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। স্বভাবতই জামাতে ইসলামের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু।
এই আসনে জেতার জন্য এমন কোনো কাজ নেই, অনৈতিক অন্যায় কাজ নেই যা জামাত ইসলাম করছে না। শুধুমাত্র যে ঢাকা 15 আসন নয়, সারা বাংলাদেশেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। প্রথমেই দেখবেন যে ঢাকা 15-তে এক ক্যাম্পেইন করছেন একজন ব্যারিস্টার, যিনি সম্প্রতি খুব আলোচিত। কিন্তু এই লোকটি একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট হয়েছিলেন, হতে পারেনি। পরে তিনি ইংল্যান্ডে গেছেন পড়াশোনা করতে, সেখানে তিনি ইংল্যান্ডে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ তাদের সাথেই ওঠা বসা করেছেন, কিন্তু আসলে তিনি ছিলেন একটি গুপ্ত জামাত। এবং এই নির্বাচন জুলাই আগস্ট 24 সাল, তার ভূমিকা তাকে স্পষ্ট সামনে এনে দিয়েছে যে আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকিয়ে থাকা এই ব্যারিস্টার। তো এই লোক দেখেন যে একদম প্রকাশ্যে সে টাকা দিচ্ছে একজন ভোটারকে, এবং এটা কিন্তু গোপনে ভিডিও করা না। তার বুকের দিকে তাকিয়ে দেখেন, সেখানে মানে একদম প্ল্যান্ড ওয়েতে ভিডিও করা হচ্ছে। তার মানে তারা টাকা পয়সা এভাবে বিলিয়ে ভোট কিনতেছে, যেটা একদম নির্বাচনী আইনের লঙ্ঘন। আতঙ্ক কিসের তা করতে হবে, তাই না? চলে ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি। কেন মোটামুটি? কেন দেশের পরিস্থিতি ভালো না। দেশের পরিস্থিতি ভালো না কেন? কি হয়েছে? সবাই তো বয়ের মেয়েতে আতঙ্ক। কেন আতঙ্ক কিসের? তোমরা ইয়া করে কি করে ভয়? শুনি বলেন, আমরা তো আপনাদের জন্যই। কি ভয়? ভয়টা কিসে? বয় মনে করেন নতুন সরকার আইলে কখন দিব? হ্যাঁ। সরকার নাই, বুঝলেন না? নতুন সরকার হিসেবে কোনটা ভালো? অনেক ভালো আইলে তো কখন দিব বালা? না, আপনি কোনটা চান ভালো? আমি তো চাই বালা চলো না, সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল, রিজিকের মালিককে? আল্লাহ। আপনার তো আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিককে? আল্লাহ। আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যা দেশ চললে ভালো হবে? আর কয়দিন বাঁচবে? খবরে বেশি দিন না দুনিয়ায় বেশি দিন? খবর বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। এটা তো গেলাম এই ব্যারিস্টারের কথা। তারা একদম সাংগঠনিক ভাবেই কিভাবে ভোট কিনছে, এবং তারা ঠিক করেছে। আপনারা জানেন যে কদিন আগে আপনারা দেখেছেন যে বোরকা পরে বিভিন্ন জামাত সমর্থকরা বিভিন্ন বাড়িতে গিয়েছে, তারা বিভিন্ন মহিলাদের ডেটা কালেক্ট করেছে, আইডি নাম্বার নিয়েছে, ফ্যামিলির ইনফরমেশন কালেক্ট করেছে। এইগুলো কালেক্ট করে তারা এখন টার্গেট করেছে, বিভিন্ন পরিবারকে টার্গেট করেছে যারা একটু গরিব, যাদের একটু টাকা দিলে প্রলুব্ধ হবে, এরকম ফ্যামিলি টার্গেট করে তারা এখন ঠিক করেছে যদি হোল ফ্যামিলি জামাতকে ভোট দেয় তাহলে প্রতি পরিবার 15,000 টাকা করে পাবে। এবং এই যে ভোট দেবে এর জন্য কিছু প্রমাণ দেখাতে হবে। আমার কাছে একটা লিফলেটের মতো এসেছে, সেটি আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে আমিরে জামাতের সালাম নিন, দাড়িপাল্লায় ভোট দিন। প্রিয় ভোটার ভাই বোন, আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত করতে ঢাকা 15 সংসদীয় আসনে ইসলামের কান্ডারি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে অবশ্যই নির্বাচিত করতে হবে বলে অবগত আছেন নিশ্চয়ই। মানে অবশ্যই নির্বাচিত করতে হবে, চিন্তা করেন। আমাদের অক্লান্ত পরিশ্রমী সাথী ভাই বোনেরা ইতিমধ্যে আপনার ভোটার আইডি নম্বর, বিকাশযুক্ত মোবাইল নম্বর সংগ্রহ করেছেন। ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত খরচ বাবদ 15,000 টাকা পেতে দয়া করে নিচের পদ্ধতি অনুসরণ করুন। ক, পরিবারের সকল সদস্যকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়াতে ওয়াদা আদায় করতে হবে। এই ওয়াদা আপনার পরকালের জীবনকে গুনাহমুক্ত নিষ্কণ্টক করবে ও ঘোর আযাব হতে নাজাত লাভ করবে। মানে আপনি জামাতকে ভোট দিলে পরকালের জীবন গুনাহমুক্ত হবে এবং ঘোর আযাব থেকে আপনি মাপ পাবেন। চিন্তা করেন। এবং এটা স্পষ্ট নির্বাচনী আইনের লঙ্ঘন এবং মিথ্যে প্রতিশ্রুতি, পরকালে ইহকালে এগুলো কি হবে এগুলো সবই আল্লাহ নির্ধারিত, এর সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নয়, কিন্তু তারা একেবারে লিখিতভাবে এগুলো বলছে। দেখেন, ভোটের দিন সকাল সকাল গিয়ে ভোট দিতে হবে এবং সাথে অবশ্যই ক্যামেরা মোবাইল রাখতে হবে, যেন ব্যালটে সিল মারার পরে প্রমাণ হিসেবে তুলে রাখতে পারেন। মানে আপনি ব্যালটে সিল মারবেন এবং সেটা ছবি তুলে রাখতে হবে। যে কারণে দেখেছেন নির্বাচন কমিশনার যে বলেছিল যে এই ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, সবার আগে কিন্তু প্রতিবাদ করেছিল জামাত, কারণ তাদের এই মোবাইলটা দরকার। আমরা মনে করেছি মোবাইল থাকলে ভোট কেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের ছবি তোলা যাবে, কিন্তু জামাতের
উদ্দেশ্য আলাদা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে আমাদের নির্দিষ্ট প্রতিনিধির হাতে ভোটার আইডি কার্ড জমা দেবেন ও মোবাইলে তোলা সিল মারার ছবিটি দেখাবেন। মহিলা ভোটাররা ভোটার আইডি কার্ড আমাদের মহিলা জামাতের প্রতিনিধির হাতে জমা দেবেন। ভোট দেওয়ার পর ও আইডি কার্ড জমা দেওয়ার পর ভোট কেন্দ্রের আশেপাশে থাকবেন, কারণ আপনাকে আবার বিশেষ কারণে আমাদের প্রতিনিধির কাছে ডাকা হতে পারে। কি বিশেষ কারণ সেটাও আমাদের কিন্তু একটু চিন্তার বিষয়। সারা দেশে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত ভাড়া বাবদ 15,000 টাকা আপনাকে বিকাশে অথবা নগদে দিয়ে দেওয়া হবে। কিছু টাকা আপনি অ্যাডভান্স পাবেন, সেটা বিকাশে চলে যাবে। বিশেষ দ্রষ্টব্য, গণভোটে অবশ্যই হা দিতে হবে এবং গণভোটের ব্যালটে সিল মারার বা টিক চিহ্ন দেওয়ার ছবি মোবাইলে তুলে রাখতে হবে। এই লিফলেট মহান আল্লাহ হাজির নাজির রেখে সম্পূর্ণ গোপন রাখতে হবে। কিন্তু গোপন কথাটা তো আজকাল আর গোপন থাকে না, সবই ফাঁস হয়ে যায়। তো এই হলো জামাতের প্রস্তুতি, এবং শুধু ঢাকা 15 নয়, সারা দেশেই তারা নানা রকমের অর্থনৈতিক প্রলোভন দেখাচ্ছে এবং ধর্ম, ইসলাম, পরকাল এইসব ব্যবহার করছে। এই যে ঘটনাগুলো ঘটছে আমি অস্ট্রেলিয়া থেকে জানতে পারছি, তার মানে এটা বাংলাদেশেও সবাই জানে। শুধু বাংলাদেশ না, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে বা যাবে। এবং এত কিছু দেখার পরেও আমাদের নির্বাচন কমিশন কিন্তু একদম নিশ্চুপ রয়েছে। এই নির্বাচন কমিশন হলো বিএনপির লুঙ্গির তলে লুকিয়ে রাখা জামাত। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার মিস্টার নাসির উদ্দিন, তিনি একসময় বিএনপির নমিনেশন চেয়ে আবেদন করেছিলেন, পাননি। তো ন্যাচারালি যখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নাসির সাহেবের নাম এলো, তখন বিএনপি কিন্তু খুব খুশি হয়ে ভাবলেন সে তো আমাদেরই লোক। কিন্তু এখন প্রতিটি ঘটনায় প্রমাণ করে দিচ্ছে যে সে জামাতের স্বার্থ সংরক্ষণ করছে। এত কিছুর পরেও জামাত শিবিরে কিন্তু ভীষণ আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে আমার জামাতের থিঙ্ক ট্যাঙ্কের সাথে একটা পরোক্ষ যোগাযোগ আছে, এবং তাদের মাধ্যমে আজকে সকালেই জানতে পারলাম যে জামাতের নেতৃবৃন্দ এখন এ কারণে টেন্স যে তারা মনে করেছিল তারা ক্ষমতার একদম কাছে চলে এসেছে। বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ড তাদের সমর্থন দিচ্ছিল। এই যে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশে যিনি আছেন সারা কুক কিন্তু এই হাই কমিশনার হওয়ার আগেও বাংলাদেশে ডিএফআইডি তে কাজ করেছেন, প্রায় 1 যুগের মতো হলো তিনি বাংলাদেশে আছেন, এবং অনেকেই ধারণা করেন তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এজেন্ট। তো তিনি সম্প্রতি দিল্লি গিয়েছিলেন। দিল্লি গিয়ে তিনি সরকারের প্রতিনিধির সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু তিনি এক্স ডিপ্লোম্যাটদের সাথে দেখা করে কথা বলেছেন। তিনি দিল্লিকে বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত ক্ষমতায় গেলে সমস্যা কি। কিন্তু ভারতের এ ব্যাপারে আপত্তি আছে, খুব ক্লিয়ার। হ্যাঁ, তো সারা কুক এর আগে আবার আপনারা জানেন যে ঢাকার মার্কিন দূতাবাসে আলোচনা হয়েছিল নারী সাংবাদিকদের সাথে একজন কূটনৈতিকের, এবং তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে জামাতের সাথে তাদের বন্ধু হতে কোনো আপত্তি নাই। কিন্তু সম্প্রতি ঘটনা চেঞ্জ হয়েছে। একদম খুব রিসেন্টলি ভারত এবং আমেরিকা কাছাকাছি আসায় ট্রেড ডিল এবং ডিফেন্স ট্রিটির যে অবস্থা, তাতে এখন আমেরিকা কনভিন্সড যে বাংলাদেশে জামাতকে ক্ষমতায় আনা যাবে না, এবং এ ব্যাপারে ভারতই মূল ভূমিকাটা পালন করেছে। এবং মাঠের যে বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতা বাদ দেন, মাঠের যে বাস্তবতা, তাতে সুষ্ঠু নির্বাচন হলে, মানে আওয়ামী লীগ নেই, নির্বাচনের গ্রহণযোগ্যতা তো বিতর্কিত হয়ে গেছে। সেই 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন আর 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এগুলো মোটামুটি একই ধরনের অগ্রহণযোগ্য নির্বাচন। তারপরেও বিএনপির যে ভোট, তার ধারে কাছে জামাতের ভোট নেই। কিন্তু জামাত একটা মানে একদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্যাম্পেইন করছে, তাদের বট বাহিনী সক্রিয়। একটু আগে দেখলাম তারা এখন বলছে যে জামাত ক্ষমতায় গেলে কে রাষ্ট্রপতি হবে, কে কোন মন্ত্রণালয়ের ভাগ পাবে, মানে জেতার কোনো খবর নাই, গাছে কাঁঠাল গোপে তেল, এরকম একটা অবস্থা। তো তারা এইভাবে ভোটারদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। এবং কয়েকদিন আগে দেখতেন যে হঠাৎ করে একটা ন্যারেটিভ যে জামাত ক্ষমতায় আসতেছে, বাস্তবতা তার ধারে কাছেও নেই। এবং জামাত যে হারবে এটা মোটামুটি নিশ্চিত, যদি না ডক্টর ইউনূসের প্রশাসন মিডিয়া কুর মাধ্যমে জামাতকে বিজয়ী ঘোষণা করে। এবং এই জায়গাটায় বিএনপিকে সতর্ক থাকতে হবে, তারা থাকবে কিনা এটা তাদের ব্যাপার। যাই হোক, নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনগুলো ভীষণ শঙ্কার মধ্যে দিয়ে
কাটবে বলেই আমাদের কাছে রিপোর্ট আছে এবং পরিস্থিতি যে কোনো সময়ে ভীষণ ভায়োলেন্ট হয়ে যেতে পারে।